ইসরায়েল কি এবার সত্যি বড় একটি ধাক্কা খেল? ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাতে বিশ্বের অন্যতম বড় এই টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করছিল ইসরায়েল সেনাবাহিনী, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মাইক্রোসফট ঘোষণা করলো আর নয়। কিছু গুরুত্বপূর্ণ ক্লাউড ও এআই সেবা থেকে ইসরায়েলকে আপাতত কেটে ফেলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, গাজার ওপর ধ্বংসযজ্ঞ চালাতে গিয়ে ইসরায়েল এখন কি আন্তর্জাতিকভাবে একে একে তার ঘনিষ্ঠ সহযোগীদের হারাতে চলেছে? আর মাইক্রোসফটের এই সিদ্ধান্ত কি শুধুই কেবলই একটি কোম্পানির পদক্ষেপ, নাকি মানবাধিকার প্রশ্নে এক নতুন আন্তর্জাতিক বার্তাও? আর নজরদারির এই ভয়ঙ্কর পরিকল্পনা, যা প্রতিদিন ঘন্টায় 10 লাখ কল শোনার ব্যবস্থা, সেটাই বা কি করে সম্ভব হলো? আজ আমরা সেই প্রশ্নই খুঁজে বের করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে এক এক করে সেই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক। কারা ফাঁস করলো এই ভয়ঙ্কর তথ্য? ঘটনার সূত্রপাত গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদন। গত মাসে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ফাঁস করে এই ভয়ঙ্কর তথ্য। যৌথভাবে কাজ করে ফিলিস্তিনি মালিকানাধীন সাময়িকী প্লাস 972 এবং হিব্রু ভাষার মিডিয়া লোকাল কল। তারা প্রমাণ দেয় ইসরায়েলের ইউনিট 8200 ব্যবহার করেছে মাইক্রোসফটের আজুর প্ল্যাটফর্ম, আর সেই প্ল্যাটফর্মেই রাখা হচ্ছিল ফিলিস্তিনিদের যোগাযোগের বিশাল এই ডাটাবেস। এবার আসবো ইউনিট 8200 আসলে কি। এটা ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সাইবার ইউনিট। তুলনা করা হয় আমেরিকার NSA বা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সঙ্গে। বলা হয় সাইবার নজরদারি, ডেটা ইন্টারসেপ্ট, ফোন কল রেকর্ডিং সবকিছুতেই এরা পারদর্শী। কিন্তু এবার বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার প্রশ্নে আলোড়ন তুলেছে। যেভাবে মাইক্রোসফট ও ইসরায়েলের সম্পর্কের সূচনা হয়। 2021 সালে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বৈঠক করেছিলেন ইউনিট 8200 এর কমান্ডার ইওসি সারিয়েলের সঙ্গে। সেই বৈঠকের পরই শুরু হয় এই যৌথ প্রকল্প, যেখানে আজুর প্ল্যাটফর্ম ব্যবহার করে নজরদারির এক ভয়াবহ ব্যবস্থা দাঁড় করানো হয়েছিল। ঘন্টায় 10 লাখ কল প্রকল্প। ইউনিট 8200 এর ভেতরে প্রচলিত কথা ছিল ঘন্টায় 10 লাখ কল, মানে গাজা বা পশ্চিম তীরের যে কোনো লোকাল কল তারা শুধু ইন্টারসেপ্ট করছিলই না, বরং সেই কল রেকর্ড এবং রিওয়াইন্ড করে আবার শোনার মতো ব্যবস্থাও করেছিল। আজুরের অগাধ ডেটা স্টোরেজ আর কম্পিউটিং ক্ষমতা কাজে লাগানো হয়েছিল এই নজরদারিতে। ভাবুন, গাজার আকাশে ড্রোন ভেসে আসছে, মোবাইলে প্রতিটি কল রেকর্ড হচ্ছে, ইন্টারনেটে আপনার সার্চ করা শব্দ কারো ডাটাবেসে জমা হচ্ছে। আপনি হয়তো রাস্তায় হাঁটছেন, অথচ আপনার মুখটা কোনো অ্যালগরিদমে চিনে নিচ্ছে। এটাই গাজার বাস্তবতা। ইসরায়েল শুধু মারে না, তারা প্রতিটি চলাফেরা, প্রতিটি শব্দ, শ্বাস প্রশ্বাসকেও নজরে রাখে গোয়েন্দা প্রযুক্তির সাহায্য নিয়ে। এই নজরদারির পেছনে বিলিয়ন ডলারের বাজেটও খরচ হয়। ক্লাউড কম্পিউটিং, সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা সব মিলিয়ে ইসরায়েল গড়ে তুলেছে এক বিশাল নজরদারির সাম্রাজ্য। আসুন, কিভাবে কোন প্রযুক্তির মাধ্যমে এই নজরদারি চালানো হয়। প্রথমেই আসা যাক সিগন্যাল ইন্টেলিজেন্স। ফোন কল, টেক্সট, ইন্টারনেট ট্রাফিক থেকে তথ্য টেনে আনে। ড্রোন ও স্যাটেলাইট, আকাশ থেকে তাৎক্ষণিক নজরদারি ও ফেসিয়াল রেকগনিশন। স্পাইওয়ার, বিখ্যাত প্যাগাসাসের মতো সফটওয়্যার মোবাইলে ঢুকে ব্যক্তিগত তথ্য টেনে নেয়। এআই অ্যানালিটিক্স, বিশাল এই ডেটা প্রক্রিয়া করে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করে। এবার জেনে নেব ঠিক কোন সংস্থা বা কোন কোম্পানির সাহায্য নিয়ে ইসরায়েল তার গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। এখানে আন্তর্জাতিক টেক জায়ান্ট যেমন মাইক্রোসফটের মতো কোম্পানি ক্লাউড সেবা দিয়েছে, যা ব্যবহার করে ইসরায়েলি সেনারা বিপুল ডেটা সংরক্ষণ করেছে। বিতর্কের পর যদিও মাইক্রোসফট পিছু হটেছে। ইসরায়েলের দেশীয় কোম্পানির মধ্যে রয়েছে এসওজি গ্রুপ, ক্যান্ডিরিও, ভ্যারিয়েন্টের মতো ইসরায়েলি ফার্ম স্পাইওয়ার বা মনিটরিং সলিউশন সরবরাহ করে। সঙ্গে রয়েছে গোপন সামরিক ইউনিটও, যা আইডিএফ এর ইউনিট 8200। এটি হলো ইসরায়েলের সবচেয়ে বড় সাইবার ইন্টেলিজেন্স শাখা, আর এখান থেকেই ডেটা মনিটরিং এবং হ্যাকিং অপারেশনের মতো কার্যক্রম চালানো হয়। এবার আসবো এই অভিযোগ প্রকাশ্যে আসার পর কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গার্ডিয়ানের রিপোর্ট প্রকাশ হওয়ার পর আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা শুরু হয়। মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলে একটা বেসরকারি টেক কোম্পানি কিভাবে একটি রাষ্ট্রের দমনমূলক নীতিকে সাহায্য করতে পারে। মাইক্রোসফট অভ্যন্তরীণ তদন্তে যেভাবে বিষয়টিকে সামনে এনেছে। সংবাদ প্রকাশের পর মাইক্রোসফট ব্যবহারের বিশেষজ্ঞদের দিয়ে একটি স্বাধীন
তদন্ত করায়। তারা খুঁজে দেখে প্রকল্পটি আসলেই তাদের নীতি বিরুদ্ধ। ফলে সিদ্ধান্ত আসে কিছু গুরুত্বপূর্ণ ক্লাউড স্টোরেজ আর এআই সার্ভিস ইসরায়েলকে দেয়া যাবে না। সঙ্গত কারণে প্রশ্ন আসে, তাহলে কি বন্ধ হলো বা কি থাকলো? সব সেবা এখনো বন্ধ হয়নি। মাইক্রোসফট স্পষ্ট বলেছে তাদের সাইবার সিকিউরিটি সাপোর্ট ইসরায়েল পাবে, কিন্তু নজরদারির কাজে ব্যবহৃত পরিষেবাগুলো তারা ব্লক করে দিয়েছে। এর মানে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি যুক্ত জায়গা থেকে তারা পিছু হটল। সঙ্গত কারণে ইসরায়েল এর দ্রুত বিকল্প খুঁজছে। গার্ডিয়ানের তথ্য মতে ডেটা আগে রাখা ছিল নেদারল্যান্ডের মাইক্রোসফট ডেটা সেন্টারে, আর এই রিপোর্ট ফাঁস হওয়ার পরপরই ইউনিট 8200 দ্রুত সেই ডেটা অন্য জায়গায় সরিয়ে নেয়। ধারণা করা হচ্ছে আমাজন ওয়েব সার্ভিস বা AWS এ এই ডেটাগুলো স্থানান্তরিত করা হয়েছে। এর মানে নজরদারি থামছে না, শুধু জায়গাটি বদলাচ্ছে। এক্ষেত্রে নেতানিয়াহুর ভূমিকা কি? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘদিন ধরে নিরাপত্তাকে তার রাজনৈতিক মূলধন হিসেবে ব্যবহার করছেন। তার সরকার গোয়েন্দা বাজেট বাড়িয়েছে, নতুন প্রযুক্তি অনুমোদন করেছে এবং আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে চুক্তি করেছে। সমালোচকরা বলছেন নিরাপত্তার নামে এই নজরদারি প্রকৃতপক্ষে প্যালেস্তিনদের প্রতিদিনের জীবনকে নিয়ন্ত্রণ করার এক কৌশল মাত্র। এক্ষেত্রে কি আন্তর্জাতিক ইমেজ সংকটে পড়ল ইসরায়েল? প্রশ্ন এখন ইসরায়েলের ভাবমূর্তিকে ঘিরে। গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তারা আগেই পাচ্ছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো বেসামরিক জনগণের ওপর নজরদারির অভিযোগ। মাইক্রোসফটের মতো একটি কোম্পানি যখন প্রকাশ্যে সরে দাঁড়ায়, তখন সেটা শুধু প্রযুক্তিগত নয়, বরং কূটনৈতিক ধাক্কাও বটে। আর এসব কারণেই প্রশ্ন আসতে পারে, তাহলে নেতানিয়াহু কি নতুন কোনো সংকেত পাঠাবেন? একদিকে যুদ্ধবাজ নীতি, অন্যদিকে মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামনে এখন একের পর এক সংকট এসে দাঁড়াচ্ছে। প্রশ্ন উঠছে, আর কতদিন বিশ্ব তার এই নীতিকে গ্রাহ্য করবে? মাইক্রোসফটের এই পদক্ষেপেও হয়তো পুরো নজরদারি বন্ধ করবে না, কিন্তু এটি নিঃসন্দেহে এক শক্তিশালী বার্তা। মানবাধিকার প্রশ্নে প্রযুক্তি জায়ান্টরা আর চুপ করে থাকবে না। ইসরায়েল গাজায় যতই ধ্বংসযজ্ঞ চালাক, যতই উন্নত প্রযুক্তি ব্যবহার করুক, সত্যিটা হলো বিশ্ব আস্তে আস্তে মুখ ফিরিয়েই নিচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র প্রশ্ন হলো, আর কতটা রক্ত ঝরলে ইসরায়েল বুঝবে শক্তি দিয়ে নয়, বরং মানবাধিকার মেনেই টিকে থাকতে হয় এই পৃথিবীতে। প্রিয় দর্শক, আপনারা এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে সহমত বা ভিন্নমত তা অবশ্যই মতামতের কলামে লিখে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই প্রথম কলকাতা সাবস্ক্রাইব বা ফলো করবেন। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, নিরাপদ এবং সুস্থ আছেন। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে। নমস্কার।